আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হলেন আরও ৪১ জন। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হিসেবে আরও ৪১ জনকে যুক্ত করা হয়েছে। ফলে এই কমিটির সদস্য সংখ্যা বেড়ে এখন দাঁড়িয়েছে ১৮৮ জনে। শনিবার ১ ফেব্রুয়ারি রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সদস্য বাড়ানোর এসব তথ্য জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী ও সদস্য সচিব আক্তার হোসেন। এরপর জানাবো, ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে সামাজিক মাধ্যমে ভুয়া বিবৃতি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অফিসিয়াল পেজ থেকে দেয়া পোস্টে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। এমন কর্মসূচির মধ্যে লিফলেট বিতরণ, প্রতিবাদ মিছিল ও সমাবেশ, বিক্ষোভ ছাড়াও হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচির কথাও উল্লেখ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার বিবৃতি দাবি করে সম্প্রতি একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে রিমার স্ক্যানার জানিয়েছে এটি সত্য নয়। এদিকে তারেক রহমানকে ধন্যবাদ জানালেন মিজানুর রহমান আজহারী। নেপথ্যে যে কারণ, সারা দেশে চাঁদাবাজির পরিমাণ যে হারে বৃদ্ধি পেয়েছিল, বিএনপির নেতারা টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি এসব কর্মকাণ্ডকে তারেক রহমান বাধা দিয়েছেন। এজন্য তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন মিজানুর রহমান আজহারী। জানাবো, গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের তীব্র সংকটের আশঙ্কা। আসন্ন শেষ ও গ্রীষ্ম মৌসুমে তীব্র বিদ্যুৎ সংকট পড়তে যাচ্ছে বাংলাদেশে। পাশাপাশি মার্চে শুরু হচ্ছে পবিত্র রমজান। ওই সময় ১৮,০০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হতে পারে বাংলাদেশে ১৪,০০০ মেগাওয়াটের মতো। ৪,০০০ মেগাওয়াট ঘাটতি মেটানো আপাতত কোনো ব্যবস্থা নেই দেশে। এদিকে শীত শেষ হওয়ার আগে শহরের কিছু এলাকা ও গ্রামে লোডশেডিং শুরু হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ খাত ও জ্বালানি খাতের সংশ্লিষ্টরা। এসব কারণে গোটা দেশ তীব্র বিদ্যুৎ সংকটে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। এবারে জানাবো, আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব। গাজীপুরের টঙ্গীর তুরাক্তির আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ। রোববার ২ ফেব্রুয়ারি সকাল ৯:৩০টায় মোনাজাত শুরু হয়ে শেষ হয় ৯:৩৫। এবং সর্বশেষ জানাবো, শেখ হাসিনার পতনেও সহায়তা কমালো না ভারত। ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে বিদেশি সহায়তার পরিমাণ কমিয়েছে, তবে বাংলাদেশের জন্য বরাদ্দ অপরিবর্তিত রেখেছে। আগামী ২০২৫-২৬ অর্থ বছরে বাংলাদেশকে ১২০ কোটি রুপি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত, যা চলতি অর্থ বছরেও একই পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছিল। ভারতের পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে বিদেশি সহায়তা খাতে মোট ৫,৪৮৩ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে, যা গত বছর ছিল ৫,৮০৬ কোটি রুপি থেকে কম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হলেন আরও ৪১ জন। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হিসেবে আরও ৪১ জনকে যুক্ত করা হয়েছে। এর ফলে কমিটির সদস্য সংখ্যা বেড়ে এখন দাঁড়িয়েছে ১৮৮ জনে। শনিবার গভীর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সদস্য বাড়ানোর এসব তথ্য নিশ্চিত করেছেন এবং এই সদস্য সংখ্যা বাড়ানোর বিষয়ে কথা বলেছে নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী এবং সদস্য সচিব আক্তার হোসেন। এতে বলা হয়েছে, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে এবং ছাত্র জনতার অভ্যুত্থানের স্পিরিটকে চেতনা সমুন্নত রাখতে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটি বর্ধিতকরণে চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে নতুন করে আরও ৪১ জনকে কেন্দ্রীয় সদস্য করা হয়েছে। এতে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সংখ্যা এখন দাঁড়িয়েছে মোট ১৮৮ জনে।
জাতীয় নাগরিক কমিটিতে মূলত তরুণ শিক্ষার্থীরাই অংশগ্রহণ করছে, যারা বিগত ১৯৭১ সালের পর থেকে দুটি ধারাবাহিক রাজনৈতিক দল যারা বাংলাদেশকে কখনোই কোনো উন্নয়নের দিকে নিয়ে যেতে পারেনি, বরঞ্চ বাংলাদেশকে তারা দিনকে দিন ঋণের জালে ফেলেছে। অনেকেই দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, অনেকেই তারা তাদের রাজনৈতিক জীবনে অর্থ হাতিয়েছে। এই প্রধান দুটি বড় রাজনৈতিক দলকে মূলত প্রতিহত করতেই ছাত্র জনতা এই নাগরিক কমিটি ঘোষণা করেছে। আগামীর বাংলাদেশ এদের হাত ধরে হয়তো সুন্দর কোনো স্থানে পৌঁছে যাবে। ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া বিবৃতি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অফিসিয়াল পেজ থেকে দেয়া পোস্টে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। এসব কর্মসূচির মধ্যে লিফলেট বিতরণের, প্রতিবাদ মিছিল, সমাবেশ ও বিক্ষোভ ছাড়াও হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচির কথা উল্লেখ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার বিবৃতি দাবি করে সম্প্রতি একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে এই বিবৃতিটি পোস্ট করা হয়েছে। তবে ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলনের গুজব বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে প্রচারিত এই বিবৃতিটি আসল নয় বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্ট চেক রিমার স্ক্যানার। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ওই বিবৃতিতে বলা হয়েছে, প্রিয় দেশবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। প্রাণঘাতী ক্যান্সার আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এমন অবস্থায় কোনো প্রকার ক্ষমতা বা রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নেই। আমি আজ স্পষ্ট জানাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে বিএনপি জামাতের লোকেরা বিভিন্ন উস্কানিমূলক প্রোপাগান্ডা ছড়িয়ে দিয়েছে। আওয়ামী লীগের শান্তিপ্রিয় নেতাকর্মীদেরকে হরতাল, অবরোধ সহ জ্বালাও পোড়াও কর্মসূচির দিকে চালিত করছে, যা অত্যন্ত নিন্দনীয় এবং ঘৃণিত কাজ। ইন্টারনেটে প্রচারিত ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, আমি বারবার বলেছি আমি এখানে শান্তি চাই, পরকালের পাথেয় জোগাড় করতে চাই। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমি এখনও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং আমি সব সন্ত্রাস ও জ্বালাও পোড়াও কর্মসূচির সাথে আমার বা দলের দূরতম সম্পর্কও নেই। এমন অবস্থায় দেশবাসীর প্রতি আহ্বান জানাই, এ সকল দুর্বৃত্ত আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন এবং তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। তবে বিষয়টি নিয়ে অনুসন্ধান থেকে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ওই বিবৃতির নিচে শেখ হাসিনার শোয়ের মতো দেখতে একটি স্বাক্ষর থাকলেও সেটি আসল নয়। প্রকৃতপক্ষে শেখ হাসিনা এমন কোনো বিবৃতিও দেয়নি। তারেক রহমানকে ধন্যবাদ দিলেন মিজানুর রহমান আজহারী। নেপথ্যে যে কারণ। চট্টগ্রামে মাহফিলে বক্তব্যকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ইসলামী স্কলার মিজানুর রহমান আজহারী। শুক্রবার রাতে চট্টগ্রামের প্যারেড ময়দানে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্যকালে তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। তিনি বলেছেন, আমাদের নীরবতা আমাদের চুপচাপ নিশ্চয়ই জালিমদের আরও শক্তিশালী বানিয়েছে। টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, অপরাধ, দখলদারিত্ব, মজুতদারি সবকিছু একসঙ্গে প্রতিরোধ করতে হবে। মানবিক সমাজ যদি চাই তাহলে অবশ্যই প্রতিরোধ করতে হবে। চাঁদাবাজির দায়ে তারেক রহমান বিএনপির অনেক নেতাকর্মীকে বহিষ্কারের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই। উনি সংবাদ শোনা মাত্রই ওনার দলের অনেক চাঁদাবাজকে বহিষ্কার করেছেন। প্রতিটি দলের এমন ইনিশিয়েটিভ, উদ্যোগ নেয়ার প্রয়োজন রয়েছে। যে কোনো দলে এই প্র্যাকটিস থাকা দরকার। বিএনপির তারেক রহমানকে বলার সঙ্গে সঙ্গে চাঁদাবাজদের এক এক করে তার দল থেকে বহিষ্কার করছেন। এটি আমাদের জন্য খুবই ভালো একটি সংবাদ, কারণ যেভাবে চাঁদাবাজ ও দখলদারিত্ব বাড়ছে, এভাবে চলতে থাকলে দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে। সুতরাং বিএনপি নেতাকর্মীদের অবশ্যই চাঁদাবাজদের পরিহার করার উচিত বলেও মন্তব্য দিয়েছেন তিনি। গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের তীব্র সংকটের আশঙ্কা। বাংলাদেশে গ্রীষ্মের সময় বিদ্যুতের চাহিদা থাকবে 18,000 মেগাওয়াট। এর বিপরীতে বিদ্যুতের উৎপাদন হতে পারে সর্বোচ্চ 14,000 মেগাওয়াট। 4,000 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি মেটানো আপাতত কোনো ব্যবস্থা নেই সরকারের হাতে। এদিকে শীত শেষ হওয়ার আগেই শহরের কিছু এলাকা এবং গ্রামে
লোডশেডিং শুরু হয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝিতে সারা দেশে শুরু হচ্ছে কৃষকদের সেচ কার্যক্রম। মার্চ থেকে গ্রীষ্মে শুরু হচ্ছে। এসব কারণে গোটা দেশ তীব্র বিদ্যুৎ সংকটে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা করছেন বিদ্যুৎ ও জ্বালানি সংশ্লিষ্টরা। বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও জ্বালানি বিদ্যুৎ বিশেষজ্ঞ এবং ভোক্তা পর্যায়ের সর্বত্র আগাম লোডশেডিং নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। তাদের মতে গতবারের মতো এবারও ভোগান্তিতে পড়বে সাধারণ মানুষ। খাত সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান সরকার বিদ্যুৎ খাতের পরিস্থিতি মোকাবেলায় কার্যত অসহায় হয়ে পড়েছে। বিদ্যুৎ ও জ্বালানি তীব্র সংকটের জন্য পতিত হাসিনা সরকারের সীমাহীন লুটপাট, দুর্নীতি এবং অব্যবস্থাপনাকে দায়ী করেছে অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেছেন, সংকট উত্তরণে সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছে। বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্তারা জানান, বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানা সহ বিভিন্ন খাতে গ্যাসের চাহিদা বাড়লেও উত্তোলন ও সরবরাহ বাড়েনি। গত 18 বছরে দেশে নতুন কূপ খনন হয়নি। উপরন্তু বিদ্যুৎ খাতে বিগত হাসিনা সরকার রেখে যা 40,000 কোটি টাকার দায় দেনা নিয়ে হিমশিম খাচ্ছে সরকার। বিদ্যুৎ খাতের উন্নয়ন, পিডিবির কাছ থেকে বকেয়া না পেয়ে নতুন করে জ্বালানি আমদানি, এলএনজি, এলসিও খুলতে পারছে না বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। কর্মকর্তারা জানান, আসন্ন রমজান মাসে বাড়তি বিদ্যুতের প্রয়োজন হবে জন্য এখনও প্রস্তুতি নেওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, বিগত হাসিনা সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতে কোনো সিস্টেম বা পদ্ধতি, নিয়মনীতি তোয়াক্কা করেনি। সরকার অভিজ্ঞতার সঙ্গে পরামর্শ করে আসন্ন সংকট মোকাবেলায় কোনো রোডম্যাপ তৈরি করতে পারেনি। এতে দেনার পরিমাণ দিন দিন আরও বাড়ছে। এখনও পিডিবিকে প্রতি ইউনিট বিদ্যুতের 4 টাকা লোকসানে দিতে হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মার্চে দেশের বিদ্যুতের চাহিদা 18,000 মেগাওয়াটের বেশি। এই চাহিদা মেটাতে গ্যাসভিত্তিক কেন্দ্রগুলো থেকে 6,400 মেগাওয়াট, কয়লা থেকে 5,500 মেগাওয়াট ও ফার্নেস অয়েল ভিত্তিক কেন্দ্র থেকে 4,149 মেগাওয়াট এবং অন্যান্য উৎস থেকে 2,125 মেগাওয়াট সরবরাহ নিশ্চিত করতে হবে, যা অনেকটাই দুরূহ বলে মনে করছে বিশেষজ্ঞরা। এর মধ্যে ফার্নেস অয়েল ভিত্তিক কেন্দ্রগুলো সবই বেসরকারি খাতে। বকেয়া বিল না পাওয়ার কারণে এসব উদ্যোক্তারা জ্বালানি আমদানি করতে পারছে না। ফলে গ্রীষ্মে ফার্নেস অয়েল চালিত কেন্দ্রগুলো চালানো অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে।